শীতের সকালটা কিন্তু সবারই একটু অলসতায় কাটে, তবে গৃহিণীদের সেই অলসতা করার কোনো সুযোগ নেই। তাদের উপরে আছে পুরো সংসারের দায়িত্ব, সংসারের প্রতিটা মানুষের দায়িত্ব। তাই তো অলসতা বাদ দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে খুব মজার মজার কিছু রান্নাবাড়া করে নিলাম। তার পাশাপাশি কিভাবে সংসারের প্রতিটা কাজ করি এবং কি বাচ্চাদেরকে রেডি করিয়ে যেভাবে মাদ্রাসাতে নিয়ে যাই, মাদ্রাসা থেকে আসার পর আবার সংসারের কাজগুলো যেভাবে করে নেই, স্টেপ বাই স্টেপ সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি প্রিয় আপুদের কাছে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি দেখার পর যদি সত্যি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আমাদের এখানে একদম হাড় ভাঙা কনকনে শীত, বেশ কয়েকদিন ধরেই কিন্তু সূর্যের কোনো দেখা নেই, একদম কুয়াশায় চারপাশ ঘেরা এবং কি গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। রাস্তাঘাট, আমার বেলকনি সব কিছুই কিন্তু ভিজে গিয়েছে। আমি মেয়েকে নিয়ে মাদ্রাসাতে গিয়েছি, এর মধ্যে বলতে পারেন কুয়াশায় ভিজতে ভিজতে। তো শীতের সকালে বেলকনিতে এসে দেখলাম মাশাআল্লাহ আমার চন্দ্রমল্লিকাটা দেখতে খুবই ভালো লাগছিল। আর বাহিরের এই অবস্থা দেখতে ভালো লাগে, তবে আসলে উপভোগ করার কোনো কিছুই নেই। এটা অনেক বেশি কষ্টকর, কারণ ছোট বাচ্চা নিয়ে খুবই কষ্টে দিনগুলো যাচ্ছে এই শীতের মধ্যে। কোনো কাপড় চোপড়ও শুকাচ্ছে না, সেই সাথে বাচ্চাদের প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। সব কিছু মিলিয়ে অবস্থা খুবই খারাপ। এই যে আমার গাছগুলো দেখেই আপনারা আশা করছি বুঝতে পারছেন গাছগুলোর উপরে কি পরিমাণ পানি জমে আছে। তো বাহিরেও এরকমই বৃষ্টির মতো টপ টপ করে পড়ছে। আমার মনে হয় এখন শুধু আমাদের এখানে না, পুরো বাংলাদেশেই একই রকমই অবস্থা। সব জায়গাতেই অনেক বেশি শীত, আর সাথে কিন্তু প্রচণ্ড বাতাসও ছিল। বাতাসের কারণে আরও বেশি শীত লাগছিল। তবে বারান্দায় থাকতে বেশ ভালোই লাগছিল, শীতটাকে একটু উপভোগ করার জন্য বারান্দাতে বসে থাকতে ভালোই লাগছিল। তবে সেটার যেহেতু কোনোই সুযোগ নেই, দ্রুত চলে এসেছি কিচেনে। অবশ্য কিচেনে আরও আগেই এসেছি, এসে কিন্তু রান্না বাড়া সব কিছু শুরু করে দিয়েছি। এই যে আজকে মলা মাছ রান্না করছি। মলা মাছটা কিন্তু গতদিন রাতের বেলায় আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সকালবেলা আসলে এতটা সময় হাতে পাওয়া যায় না যে আমি সকালে মাছ কেটে তারপর রান্না করব। বড় মাছ যেগুলো দ্রুত কাটা হয়ে যায় সেগুলো কিন্তু ঠিকই কেটে রান্না করি, তবে এগুলো যেহেতু ছোট মাছ, এগুলো কাটতে গেলে বেশ লম্বা একটা সময় প্রয়োজন, এ কারণে আগের দিনই কেটে রেখেছিলাম। তো একদম চিকন চিকন করে আলু দিয়ে তারপরে মাছটা রান্না করছি। আর আমার কাছে ছোট মাছ এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। তার সাথে কিন্তু বেগুন দিয়ে রান্না করলেও ভালো লাগে, তবে বাসার সবারই যেহেতু অ্যালার্জির প্রবলেম, এ কারণে চাইলেও বেগুন দিয়ে রান্না করা সম্ভব না। তো এদিক থেকে পেঁয়াজকলি দিয়ে ফুলকপি ভাজি করে নিচ্ছিলাম। শুধু পেঁয়াজকলি ভাজিও কিন্তু অনেক মজা লাগে। আজকে ফুলকপির সাথে মিক্সড করে তারপরে ভাজি করছি। আর এই ভাজির মধ্যে যদি কয়েক ধরনের সবজি অ্যাড করে দেওয়া যেত তাহলে এর টেস্ট আরও বাড়তো। শীতের সময় আসলে সবজিটা খেতে কিন্তু খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। সবজির কারণেই মূলত শীতের দিনটা পছন্দ, আর হরেক রকমের ফুলের কারণে। তাছাড়া কিন্তু শীতের দিন আমার ভালো লাগে না। তো এটা আমি এর আগের একটা ভিডিওতেও বলেছি। আমার সাথে সাথে আমার আপুরা অনেকেই একমত হয়েছেন, তারাও শীতের দিন পছন্দ করেন না। তারপরও আমাদের দেশে যেহেতু শীত গরম মিলিয়েই ঋতু চলে, তো এগুলো আমাদের ভোগ করতেই হবে। তো এই যে দিক থেকে তরকারিটা হয়ে গিয়েছে, সেটা বেড়ে নিলাম। আর এখন আমি ভর্তার প্রিপারেশন নিচ্ছি। বেশ অনেক দিন পর মনে হলো আজকে একটু ভর্তা বানাবো। তো কালকে যে ছোট মাছটা কেটেছিলাম ওটার মাথার অংশটা রেখে দিয়েছিলাম, তো সেই অংশটা আমি খুব ভালো করে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম। আজকে আবারও ফ্রিজ থেকে বের করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সাথে তেলের উপরে আমি এই যে মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিব। এরপরে স্বাদমতো লবণ দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা তৈরি করে নিব। ভর্তা খেতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে, তবে ভর্তা বানাতে একটু ঝামেলা মনে হয় দেখেই কিন্তু এটা কখনোই করা হয় না। তবে আজকে অলসতা বাদ দিয়ে ভর্তাটা ফাইনালি তৈরি করে নিচ্ছি, যাতে করে একটু ভালো করে খেতে পারি। এই যে প্রেসার কুকারে এখন শোবানোর জন্য আমি একটু খিচুড়ি বসিয়ে দিচ্ছি, কয়েক রকমের সবজি দিয়ে, চাল ডাল দিয়ে, আর একটু আদা রসুন বাটা দিয়েছিলাম, সাথে একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিব। স্বাদ মতো বলতে লবণের পরিমাণটা খুবই অল্প। সেই সাথে একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি, আর পরবর্তীতে আমি একটু জিরার গুঁড়ো দিয়েছিলাম, আর সামান্য একটু তেল দিয়ে তারপরে ওর খিচুড়িটা আমি বসিয়ে দিব। আর এভাবেই রান্না করি। তো আমি আগে প্রেসার কুকার ছাড়া এমনিতেই রান্না করতাম, তবে কয়েকদিন ধরে প্রেসার কুকারে রান্না করছি। এতে করে খুব অল্প সময়ে ঝটপট হয়ে যায়, আমার জন্য সুবিধা হয় আর কি। তো এই যে এখন ভাজিটাও হয়ে গিয়েছে, সেটাও আমি সুন্দর করে বেড়ে নিচ্ছিলাম। শীতের সকালে রান্না বাড়ার কাজ করা কিন্তু অনেক বেশি কষ্টকর,
কারণ অনেক বেশি পানি ধরতে হয়। রান্নার কাজ মানেই আসলে পানি ধরা, তবে কিছুই করার নেই, আমাদের গৃহিণীদের তো আসলে অপশন নেই, আমাদের সংসারে কাজ করতেই হবে। শুধু যে পানি ধরা তা না, রান্নার পাশাপাশি কাপড়ও ধুতে হয়। আমার বাসায় যেহেতু ওয়াশিং মেশিন নেই, এই কারণে কিন্তু হাতেই সব কাপড় ধুতে হয়, এবং কি থালা বাসন মাজা থেকে শুরু করে সব কিছুই, মানে যেটাই বলতে যাই সেটাই শুধু পানির কাজ। তার জন্য যেগুলো আমি ভেজে রেখেছিলাম সব কিছুই কিন্তু আমি গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এটা ব্লেন্ডারের মধ্যে সব থেকে ছোট যে অংশটা থাকে, যেটা দিয়ে হচ্ছে শুকনো মশলা গুঁড়া করা যায়, গ্রাইন্ডার বলতে পারেন, সেটার মধ্যে আমি ভর্তাটা করে নিয়েছি। সামান্য একটু পানি দিয়েছিলাম কিন্তু, আর স্বাদ মতো লবণ দিয়েই মূলত এখন ব্লেন্ড করে ভর্তাটা করে নিচ্ছি। পাটায় যদি বেটে নিতাম তাহলে এই ভর্তাটা অনেক বেশি আঠালো আর শক্ত হতো, খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগতো। তবে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারে যেহেতু করে নিতে হয়েছে, এ কারণে এটার থিকনেস একটু নরম হয়েছে, তবে এটা খেতেও মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে। আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে, নাইমার চাইতে কানামা ভালো, তো এটা হচ্ছে সেই অবস্থা আর কি। না মানে ভর্তা একদম না খাওয়ার থেকে তো কোনো রকম তৈরি করে খাওয়া ভালো, সেটাই আর কি। গতদিন রাতের বেলা কিন্তু এই যে তেলের পিঠাগুলো আমি বানিয়েছিলাম। আপনাদের ভাইয়া মানে রাত 10:30 যখন বাজে তখন আমাকে বলছিল যে এই পিঠাটা বানানোর জন্য। পরবর্তীতে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রেখে রাত 11:30 পর্যন্ত এই পিঠাগুলো বানিয়েছি, আর তাকে বিছানায় এনে এনে দিয়েছি, সে কিন্তু সুন্দর খেয়ে নিয়েছে। শীতের রাতে এই উদ্ভট আবদারগুলো মেনে নেওয়া একটু কষ্টকর, তারপরও কিন্তু তার প্রতিটা আবদার আমি হাসি মুখে রাখার চেষ্টা করি, কারণ এই ছোট ছোট আবদারের মধ্যেই লুকিয়ে থাকে অনেক গভীর ভালোবাসা। আমি তার কাছে আবদার করব, সে আমার কাছে আবদার করবে, এটাই কিন্তু স্বাভাবিক। এগুলো নিয়ে আসলে সংসারে ঝামেলা করার কোনো কিছুই নেই। সে ভালোবেসে আমাকে বলেছে আর আমি সেটা রাখবো না, এটা তো হতেই পারে না। তবে অনেক গৃহিণীদেরই দেখি যে হাজব্যান্ডদের সাথে অযথাই মানে সব বিষয় নিয়ে কিটকিট করে, তারা একটু বেশি খচখচ করে, আর তাদের সংসারে কিন্তু অশান্তি সবসময় লেগেই থাকে। আর বলতে পারেন আপনাদের ভাইয়ের সাথে আমার সম্পর্ক খুবই ফ্রেন্ডলি। আমি পৃথিবীতে কারোর কাছে যে কথা বলতে না পারি, আপনাদের ভাইয়াকে সেই কথাটা বলতে পারি, আর সেও কিন্তু নির্দ্বিধায় সেই কথার সমাধান দিয়ে দিতে পারে, এবং কি সেও কিন্তু মন খুলে সবসময় আমার সাথে কথা বলে। কোনো কিছু নিয়ে সংকোচ বোধ করতে হয় না যে আমার বউ এই জিনিসটা মানবে কি না। অনেকে আছে বউদেরকে ভয় পেয়ে সংসারের অনেক অনেক জিনিসই তাদের থেকে লুকিয়ে রাখে, তার বাবার বাসার দিক থেকে হোক বা শ্বশুর বাসার দিক থেকে। তবে আমার হাজব্যান্ড আর আমার মধ্যে আসলে লুকোচুরির কোনো কিছু নেই, একদম খোলামেলা। আমরা দুইজন একদম বন্ধুর মতো চলাফেরা করি। সবাই আমাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা যেমন রেখেছে সারা জীবন যেন এমনই থেকে যেতে পারি। এদিক থেকে কথা বলতে বলতে ঘর দৌড় ঝাড়ু দিয়ে বাচ্চাদেরকে কিন্তু খাইয়ে দাইয়ে এদিক থেকে রেডি করিয়ে দিয়েছি, আমি নিজেও রেডি হয়ে গিয়েছি। এখন শোভানাকে রেডি করিয়ে দিচ্ছি, এরপর কিন্তু বেরিয়ে পড়বো মেয়েকে নিয়ে মাদ্রাসাতে। বাহিরের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড কুয়াশা এবং কি টপ টপ করে বৃষ্টির মতো পড়ছিল। তারপরও কিছুই করার নেই, যতটুকু শীতের জামা কাপড় পরিয়ে প্রোটেকশন নিয়ে যাওয়া যায় সেটাই করছি। এখন আমাকেই যেহেতু যেতে হবে, আর শোভানাকে রেখে যাওয়ারও কোনো স্কোপ নেই, এই কারণেই মূলত ওকে নিয়েই এখন বাহিরে যাচ্ছিলাম। সংসারের অনেক কাজই কিন্তু আমি সকালবেলাতে সেরে নিয়েছি, তারপরও কিন্তু কিছু কিছু কাজ থেকেই যায়। এই যে ড্রয়িং রুম গোছানো বাকি আছে, সেই সাথে আমি সেকেন্ড বেডরুমটা একদম গুছিয়ে ফেলেছি। তবে রোজা শোভানা যে বেডরুমে শুয়েছিল, মাস্টার বেডরুম, সেই রুমটা কিন্তু এখনও গোছানো হয়নি, কারণ মাদ্রাসায় যাওয়ার টাইম অলরেডি হয়ে গিয়েছে। আর শোভানা কিন্তু মাত্রই ঘুম থেকে উঠেছে, ওকে মানে কোনো খাওয়া দাওয়া কোনো কিছুই করার নেই, শুধু ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ করিয়ে তারপরে নিয়ে যাচ্ছি বাসায় এসে ওকে খাইয়ে দিব। এ কারণে কিন্তু বেডরুমটাও গোছানো হয়নি, ওগুলো গোছাবো। আরও অনেক কাজই আছে। আজকে ভেবেছি বিছানা চাদরটা একদম চেঞ্জ করে দিব, তো সব কিছু বাসায় এসেই করব। আর এই যে এদিক থেকে মেয়েদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। শোভানাকে কোলে নিয়ে বোরখা পরে আসলে অনেক কষ্ট, রোজাও এই যে মোটা জ্যাকেট পরে তারপর স্কুল ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছিল, ওরও অনেক বেশি কষ্ট হচ্ছিল। শীতের সময় আসলে কাপড় চোপড় পরতে পরতেই শরীর অনেক বেশি ভারী হয়ে যায়। এরপর দেখা গেছে বাচ্চা কোলে নেওয়া বলেন বা স্কুল ব্যাগ কাঁধে নেওয়া বলেন, সবই কিন্তু অনেক বেশি কষ্টের। তারপরও কিছুই করার নেই, আমাদের জীবনের প্রতিটা ধাপই কিন্তু অনেক কষ্টের হয়ে থাকে। তবে সেগুলোকে হাসি মুখে মেনে নিয়ে সুন্দরভাবে জীবনে এগিয়ে যেতে পারাটাই হচ্ছে বড় বিষয়। এই যে আমি এখন বিছানা চাদরটা চেঞ্জ করে দিব। শীতের সময় দরজা জানালা সব কিছু লাগানো থাকে বিধায় কিন্তু সব কিছু ময়লাটা একটু দেরিতেই হয়েছে, আর এ কারণে কিন্তু আমার এই চাদরটা চেঞ্জ করতে বেশ কয়েকদিন দেরি হয়ে গেল। তো ফাইনালি আজকে চাদরটা তুলে নিচ্ছি। তবে আজকে আর এগুলো ধোয়া সম্ভব হবে না, কারণ সকালবেলা অলরেডি অনেকগুলো কাপড় আমি ধুয়ে দিয়ে গিয়েছিলাম, সেগুলো শুকাতে দিতে পারিনি, একটু পরেই শুকাতে দিব, সময় ছিল না বিধায়। তো এখন আর কাপড় ধোয়া সম্ভব নয় এই ঠান্ডার মধ্যে, হাত পা অলরেডি কালিয়ে নিচ্ছিল। তো চেষ্টা করব আগামীকাল এগুলো সব কিছু ধুয়ে দেওয়ার জন্য আর কি।
এখন ছোট বাচ্চা থাকার কারণে বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না, অনেকগুলো বালিশ বিছানার উপর রাখতে হয়। তারপরেও যখন যেমন তখন তেমনভাবেই চালাতে হবে, এটাই আর কি। একজন আপু আমাকে প্রশ্ন করেছিলেন এই কম্বলগুলো আমি কিভাবে ওয়াশ করি। সেই আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমার বাসার সব কম্বল কিন্তু আপনাদের ভাইয়া ওয়াশ করে দেয়। বড় বড় কম্বল আমি শীতের শেষে একদম ওয়াশ করে তারপরে তুলে রাখি। বাসাবাড়ির বাথরুমগুলো কিন্তু ছোট হয়, এখানে কম্বল ধোয়াটা অনেক বেশি কষ্টকর, তারপরেও কিছুই করার নেই। আর এত মোটা কম্বল আমার পক্ষে তো কখনোই ক্লিন করা সম্ভব না, এটা সম্পূর্ণ আপনাদের ভাইয়াই করে। তবে তাকে একটু ধরে ধরে যতটুকু হেল্প করার প্রয়োজন পড়ে সেটাই আমি করে থাকি আর কি। তো এই যে বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে তারপর আমি চলে এসেছি বেলকনিতে। আগে থেকেই অনেকগুলো কাপড় চোপড় শুকাতে দেওয়া ছিল, সেগুলো যে শুকিয়ে যেটা গিয়েছে সেগুলো আমি তুলে নিচ্ছিলাম। সবগুলো শুকায়নি, কারণ এক একটা জামা কাপড় শুকাতে 2-3 দিন করে সময় লেগে যাচ্ছিল। আজকে কাপড়ের পরিমাণটা কিন্তু একটু অল্প, তারপর আমি ধুয়ে দিয়েছি, কারণ এই যে একদিন কাপড় ধুলে 2-3 দিন লাগে যেহেতু শুকাতে, তো এগুলো জমিয়ে রাখলে তো আরও বেশি কষ্টকর হয়ে যাবে। আর বাচ্চার জামা কাপড় অবশ্যই সাথেই ধুয়ে দিতে হবে। তো এই কারণেই আমার দেখা গেছে প্রতিদিনই কাপড় ধোয়ার প্রয়োজন পড়ে, আর প্রতিদিনই ধুয়ে দেই। যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো এখন ভাঁজ করে জায়গা মতো আমি রেখে দিব। আর একজন আপু আমাকে প্রশ্ন করেছিল এই জামাটার ব্যাপারে, যে এই জামাটা আপু ভেবেছিল হাতের কাজ করা, তো আর ডিটেইলে দেখিয়ে দিতে বলেছিল। আর আপু জামাটাকে রেড কালার বলেছিল। এটা হচ্ছে একদম কাঠালি যে কালারটা বা ইট কালার যেটাকে বলে সেই কালার এই জামাটা। এটা কিন্তু একদমই লাল না। আর এটা হচ্ছে ব্লকের যে জামাগুলো হয় বুটিক্সের, সেই বুটিক্সের ড্রেস। এটা কিন্তু হাতের কাজের কোনো ড্রেস না আর কি। তো কিছু কিছু জায়গায় হচ্ছে এমব্রয়ডারির কাজ আছে, আর কিছু কিছু ডলার বসানো কাজ আছে। একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি, আপু একদম কাছ থেকে ভালো করে দেখতে চেয়েছিল। আশা করি আপু তুমি তোমার প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গিয়েছো। এখন হচ্ছে আমাদের অর্গানিক হেয়ার অয়েল সম্পর্কে কিছু বলি। আসলে আমাদের তেল নিয়ে নতুন করে বলার কোনো কিছুই নেই, আমার সব আপুরাই জানে। অনেকেই ভাবে যে হয়তোবা আমাদের তেল খুব একটা বেশি ভালো হবে না, বিক্রির উদ্দেশ্যে এরকমটা বলছি। আসলে বিষয়টা কিন্তু এমন না। আমাদের তেল 100% আপনাদের চুলের সকল সমস্যা দূর করবে। যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তাদেরকে বলবো আমাদের পেজ রোজা রকমারি, ওই রোজা রকমারি পেজটা আপনারা একটু কষ্ট করে ভিজিট করবেন। সেখানে কিন্তু আল্লাহর রহমতে অনেক অনেক কাস্টমার রিভিউ আপনারা দেখতে পাবেন। আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই তেলটি তৈরি করে থাকি। 100% আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট, শাইনি, সিল্কি করবে। শুধুমাত্র আমাদের এই একটি হেয়ার অয়েলই কিন্তু আপনাদের চুলের সকল সমস্যা দূর করার জন্য যথেষ্ট। আপনাদের এক্সট্রা কোনো কিছু ইউজ করতে হবে না। আপনারা রেগুলার যে শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করেন সেটা দিয়ে ওয়াশ করলেই কিন্তু হয়ে যাবে। আর সপ্তাহে 3 দিন নিয়ম করে আমাদের এই তেলটি আপনারা লাগাবেন, তারপরে কিন্তু আপনাদের চুলের ম্যাজিকের মতো পরিবর্তনটা আপনারাই দেখতে পারবেন। বসে বসে ভাবছেন তাদেরকে বলবো ভেবে সময় নষ্ট না করে দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন।